নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাক উপত্যকাবাসীর জন্য সুখবর, দুর্গাপূজার আগে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কার কাজ। জাকারিয়া আহমেদের সুপারিশে কাজ পাওয়ার অভিযোগ খণ্ডন বিজেপি নেতাদের, সাংবাদিক সম্মেলনে মানহানির অভিযোগ। বিকাশ দর হত্যাকাণ্ডে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাইল কংগ্রেস। শ্রীভূমিতে কৃষি জমি থেকে যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। ৫৫তম কেভিএস ন্যাশনাল স্পোর্টস মিটে টেবিল টেনিসে শিলচর রিজিয়নের সাফল্য। শিলচরের প্রবীণ নাগরিকদের জন্য লিগ্যাল সার্ভিসেস ক্লিনিকের উদ্বোধন। বরাক উপত্যকার সাধারণ মানুষের জন্য এসেছে এক স্বস্তিদায়ক খবর। আসন্ন দুর্গাপূজার আগেই শ্রীভূমি ও কাছাড় জেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ ও সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এই ঘোষণা দিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত মালুয়া গ্রাম নীলামবাজার সড়কের উন্নয়নে ৩২ কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। ১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কের ভিত্তিপ্রস্তর ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই নির্মাণ কাজ শুরু হবে। ফলে এলাকার হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শ্রীভূমি শহর ও সুতারকান্দির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ৫৬ কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়ক প্রকল্প অনুমোদন পেয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং দ্রুত কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। এদিকে বরাক উপত্যকা সহ সমগ্র আসামের সড়ক প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার জন্য মুখ্য সচিব রবি কোটার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে NHIDCL এর শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন জেলার প্রশাসনিক প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, দুর্গাপূজার আগেই কাছাড় ও শ্রীভূমি জেলার প্রধান সড়কগুলোর মেরামত ও নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। আজি এটা শুভ দিন বরাক উপত্যকাত, বিশেষকৈ শ্ৰীভূমি জিলাত। আজি এইটো যিটো আমাৰ মালুৱা টু নীলামবাজাৰ এই ষ্ট্ৰেচৰ অলৰেডি টেণ্ডাৰ হৈছে আৰু 14 কিলোমিটাৰ 32 ক্ৰ'ৰ্ছ যিটো আমি আজি শিলান্যাস কৰিলোঁ, এইটো কালিৰ পৰা কাম ষ্টাৰ্ট হ'ব। সবচে ডাঙৰ কথা, শ্ৰীভূমি টাউন এলেকাত আপ টু সুতাৰকান্দি এই যে 15 কিলোমিটাৰ, এইটোৰ কাৰণে গোটেই শ্ৰীভূমি চহৰৰ ৰাইজৰ এটা ক্ষোভ আছিল। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় নিজে আমাক দিল্লী পঠাইছিলে। এইটোও চেংচন হৈছে 56 ক্ৰ'ৰ্ছ আৰু এই ৰাস্তাৰ কাম ২-১ দিনৰ ভিতৰত শিলান্যাস হ'ব, আকৌ এইটো কাম শুরু হ'ব। যাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় কালি শ্ৰীভূমি নহয় কাছাড়ৰো প্ৰত্যেকটা ৰাস্তা যাতে আমি বিফোর পূজা কাম শুরু হয় আৰু ৰাইজে যাতে এটা শান্তি পায় তাৰ কাৰণে ব্যৱস্থা লোৱা হৈছে। MD NHIDCL আমাৰ দিল্লীৰ পৰা গুৱাহাটীলৈকে আহিছিলে, চিফ সেক্রেটারি রবি কোটাজি আৰু MD NHIDCL, GM, ED NHIDCL সকলে DC মিলাই বৰাক উপত্যকাৰ কাৰণে এটা বেলেগকৈ ৰিভিউ হৈছে, বা গোটেই অসমৰ NHIDCL য'ত য'ত ৰোড আছে ৰিভিউ হৈছে আৰু য'ত যি কৰিব লগা আছে গোটেই আলোচনা হৈছে আৰু খুব সোনকালে কামবোৰ ষ্টাৰ্ট কৰাৰ কাৰণে নিৰ্দেশ দিয়া হৈছে। উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক জাকারিয়া আহমেদের সুপারিশে জনস্বাস্থ্য কারিগরি বিভাগে বিজেপি নেতারা কাজ পেয়েছেন। সম্প্রতি প্রকাশিত এমন একটি সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে খণ্ডন করলেন বিজেপি নেতারা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি যুব মোর্চার সভাপতি চিরব্রত চক্রবর্তী, দলের প্রাক্তন সভাপতি বীরেন দাস সহ অন্যান্য কার্যকর্তারা ওই সংবাদ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তাদের অভিযোগ, কোনো সিল সিগনেচার বা যথাযথ প্রমাণিকতা ছাড়া একটি কাগজের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি করা হয়েছে। বিজেপি নেতারা সংবাদ মাধ্যমের কাছে কোনো খবর প্রকাশের আগে তার সত্যতা ও নথিপত্র যথাযথভাবে যাচাই করার আবেদন জানান। তাদের বক্তব্য, তথ্য যাচাই না করে সংবাদ পরিবেশন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হয়। গত 19 তারিখ সকাল 9:09 একটা ফেসবুকে একটা পোস্ট এসছে, যে রাতুল দত্ত পোস্ট করেছেন যে বিধায়ক পান্না সুপারিশে PHEর কাজের বরাত বিজেপি নেতাদের। ওইটা একটা হেডলাইন দিয়ে একটা
বার্তালিপিতে এসছে। আর ওইটা মানে প্রথম আমি দেখি যে উনি ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন, তারপর আমি পুরো পত্রিকায় উনি শুধু মানে ফার্স্ট পেজটাই দিয়েছেন, 6 নম্বর পাতায় কোনো ধরনের পোস্টটা করেনি। তারপর আমি দেখেছি, তারপর পুরো দেখে দেখলাম যে এখানের মধ্যে তালিকায় নাম এসেছে যে যুব মোর্চার সভাপতি, প্রথম নামই ছিল আমার, যুব মোর্চার সভাপতি চিরব্রত চক্রবর্তী। তারপর এসেছে প্রাক্তন আমরা মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী, যুব মোর্চার প্রাক্তন সভাপতি বীরেন দাস, ওয়ার্ড কমিশনার পার্থপ্রতিম নাথ, ওয়ার্ড কমিশনার বিক্রম দাস, আমাদের অফিস সেক্রেটারি অনুপ সেন, যে ওরা জাকারিয়া আহমেদ পান্না সুপারিশে পিএইচির কাজ পেয়েছে। আমার প্রশ্ন একটা জায়গায়, উনি কিসের উপর ভিত্তি করে আজকে উনি কিসের উপর ভিত্তি করে এই সংবাদটা পরিবেশন করলেন? সাংবাদিকের কাজ হলো যে জনসাধারণের সামনে সঠিক তথ্য তুলে ধরা, নিরপেক্ষভাবে সঠিক তথ্য তুলে ধরা। কিন্তু আজকের দিনে যেটা দেখা গেছে যে উনি কিসের উপর ভিত্তি করে, উনি যে বললেন যে আমাদেরকে পান্না জাকারিয়া আহমেদ পান্না আমাদেরকে কাজ দিয়েছেন, কিসের উপর ভিত্তি করে? এবং আমি চিফ এডিটর আর বার্তালিপির কর্তৃপক্ষের কাছেও আমার একটা প্রশ্ন, উনারা কিসের উপর ভিত্তি করে? উনি দিয়েছেন ঠিক আছে, কিন্তু উনি কিসের উপর ভিত্তি করে, কি লাইনের উপর ভিত্তি করে? উনি কি দেখাতে পারবেন কোনো সিল আছে, সিগনেচার আছে, পেড আছে? আমার প্রশ্ন ওই জায়গায় আর কি, কিসের উপর ভিত্তি করে ওনারা যে এই সংবাদটা পরিবেশন করলেন? আজকে সংবাদটা পরিবেশন করার পর সমাজে বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের উপর আঘাত এসছে, ফ্যামিলি থেকে বলুন, বন্ধু বান্ধবের দিকে বলুন, সব দিক থেকে মেন্টাল প্রেশারের মধ্যে আমরা আছি। বিদ্যার্থী পরিষদ 2011-12 সাল থেকে যখন ভারতীয় জনতা পার্টি 5টা সিট ছিল 2011 সনে, তারপরে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। তারপর থেকে আমি বিদ্যার্থী পরিষদে কাজ করেছি। তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার ছিল না, হাতে গোনা কয়েকজন মানুষ ছিল। ছাত্র জীবন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত টোটাল 14 বছর হয়ে গেছে আমার ছাত্র জীবন আর পলিটিক্যাল লাইফে, কিন্তু 14 বছরে কোনো একটা দাগ দেখাতে পারবেন না। কিন্তু আজকের দিনে যে একটা কুচক্র যে চলছে, যে ভারতীয় জনতা পার্টির উপর যে একটা আঙ্গুল তোলা, আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে আপনারা দেখতে পেয়েছেন যে বিনা পয়সায় চাকরি হচ্ছে, বিনা পয়সায় সবকিছু হচ্ছে, ইলেকট্রিসিটি বলুন, সব দিক থেকে বলুন সরকার ভালো কাজ করছে। কিন্তু সরকারের কাজগুলোকে একটা অপশক্তি একটা চেষ্টা করছে যে সরকারের কাজগুলোকে পিছনে ফেলে, যে একটা বাইরে থেকে একটা অপশক্তি একটা কাজ করছে। আজকের এই ঘটনার জন্য আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আইনি ব্যবস্থা নিয়েছি এবং আইনের পক্ষে পুরো আমাদের বিশ্বাস আছে যে আইনি সঠিক তদন্ত হবে। আমাদের প্রশ্ন একটাই, যদি উনি প্রমাণ যদি দিতে পারেন, তাহলে আমরা সবাই রেজিগনেশন দেবো। প্রমাণ লাগবে আমাদের, যদি প্রমাণ যদি দিতে পারেন তাহলে আমি রেজিগনেশন দেবো। আর প্রমাণ যদি উনি দিতে যদি না পারেন, তাহলে উনিও জনসমক্ষে এসে সবার সামনে ক্ষমা চাইতে হবে। বরাক উপত্যকাবাসীর জন্য এলো বড় স্বস্তির খবর। বরাক নদীর উপর নির্মীয়মান নতুন 4 লেন সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই সেতুটির প্রায় 70% নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সম্প্রতি নির্মাণস্থল পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখে রাজ্য সরকারের প্রতিনিধি দল 11 কিলোমিটার দীর্ঘ প্যাকেজ 3 প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে 540 মিটার দীর্ঘ এই অত্যাধুনিক 4 লেন সেতু। প্রকল্পের মূল কাঠামোর কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী 27 মার্চ 2027-এর মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কাজ নির্ধারিত সময়ে শেষ হলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। নতুন এই 4 লেন সেতু চালু হলে দীর্ঘদিনের পুরনো গেমন ব্রিজের উপর নির্ভরশীলতা অনেকটাই কমবে। পাশাপাশি বরাক উপত্যকার সঙ্গে ত্রিপুরা ও মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। উন্নত হবে পণ্য পরিবহন, যাত্রী চলাচল এবং আন্তঃরাজ্য বাণিজ্য। এদিকে বরাক উপত্যকা থেকে 5 গ্রাম এবং সংলগ্ন মহাসড়কের কাজও প্রায় 98% সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। ফলে উত্তর পূর্ব ভারতের আন্তঃরাজ্য যোগাযোগ আরও দ্রুত ও সহজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিদর্শনের সময় নির্মাণকারী সংস্থার জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দত্ত সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের আশা, নতুন সেতু ও মহাসড়ক চালু হলে বরাক উপত্যকার যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে নতুন গতি আসবে। মুখ্যমন্ত্রী মহোদয়ের এই যে প্রয়াসে আজকে আমরা বরাক উপত্যকার উপর আরেকটা নতুন ব্রিজ পেতে চলছি, যেটা প্যাকেজ 3 4 লেনের প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে। আজকে আমি নিজে পরিদর্শন করতে এসেছি এবং এইটা প্যাকেজ 3-তে 11 কিলোমিটার আর এই 540 হলো বরাকের উপর যে ব্রিজ, 2 লেন ব্রিজ মানে 2 লেন 4 লেন ব্রিজ। এই ব্রিজটা প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে
আর আমার আশা 31 মার্চের ভিতরে 2027 সম্পন্ন হবে এবং আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা নিমন্ত্রণ জানাবো, উনি এসে নিজের হাতে এই ব্রিজ উদ্বোধন করবেন। এটা আমাদের বরাকবাসী তথা ত্রিপুরা এবং মিজোরামের জন্য বড় প্রাপ্তি। আগে গ্যামন ব্রিজ নিয়ে অনেক আলোচনা হতো। গ্যামন ব্রিজের অনেক বছর, প্রায় 50-60 বছর পুরনো এই ব্রিজ, যার কারণে একটু বেয়ারিং নষ্ট হলে আমরা ডিসকানেক্টেড হয়ে যেতাম। যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এই যে বরাকের উন্নয়ন, বরাক উপত্যকার নাগরিক তথা ত্রিপুরা মিজোরামের নাগরিকরা যাতে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারে, তার কারণে এই ব্যবস্থা এবং এই ব্যবস্থাটা এই ব্রিজের জন্য আমরা সবাই উপকৃত হব। আর কানেক্টিভিটি আমরা ভারতবর্ষ আসামের সঙ্গে ত্রিপুরা বা মিজোরাম বা বরাক উপত্যকা ওয়েল কানেক্টিভিটি হবে। এক্সপ্রেস হাইওয়ের কথা আগে বলছিলাম, বড়াপানি টু পাঁচগ্রাম, মহাসড়কের কথা বলছিলাম, 98% কাজ সম্পন্ন হয়েছে। এখন এই আরেকটা নতুন বরাকবাসীর জন্য আমাদের প্রাপ্তি, এটা আমি নিজে পরিদর্শন করলাম। জিএম আমাদের বিশ্বজিৎ দত্ত মহাশয় আছেন, কনস্ট্রাকশন কোম্পানির এখানে মুরব্বী আছেন, এবং কীভাবে তৈরি হচ্ছে, কতটুকু কাজের অগ্রগতি, এগুলো আমরা নিজেরা এসে দেখলাম। আমার সঙ্গে যারা দেখেছেন ওনারা উপলব্ধি করতে পারবেন যে আমরা বরাক উপত্যকা উন্নয়ন ক্ষেত্রে কতটুকু এগিয়ে যেতে পারছি। ধন্যবাদ। শ্রীভূমি জেলার মক্কেরগুল গ্রামে এক যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 568 নম্বর মক্কেরগুল প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কৃষি জমি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শনিবার সকালে এক ব্যক্তি কৃষি জমিতে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের সন্দেহ, কয়েকদিন আগে ওই যুবতীকে হত্যা করে মৃতদেহটি কৃষি জমিতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি যুবতীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চেন্নাইয়ের তাম্বারামে 17 থেকে 21 আগস্ট অনুষ্ঠিত 55তম কেভিএস ন্যাশনাল স্পোর্টস মিট 2026-এ টেবিল টেনিসে নজর কাড়া সাফল্য অর্জন করেছে কেভিএস শিলচর রিজিয়ন। দেশের 25টি রিজিয়নের মধ্যে সামগ্রিক ফলাফলে শিলচর রিজিয়ন তৃতীয় স্থান অধিকার করেছে। অনূর্ধ্ব 14 বয়েজ বিভাগে শিলচর রিজিয়ন 30 ব্যবধানে কেন্দ্রীয় বিদ্যালয় এর্নাকুলাম রিজিয়নকে পরাজিত করে স্বর্ণপদক জয় করে। দলের পিএম3 কেন্দ্রীয় বিদ্যালয়ে শিলচরের বিপ্রজিৎ দেব এবং পিএম3 কেভি শিলচর জেনিত সিংহ, তাদের দুজনকেই 70তম এসজিএফআই মিটের জন্য নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে অনূর্ধ্ব 19 বয়েজ বিভাগে কেভি আহমেদাবাদ রিজিয়নকে 2-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে শিলচর রিজিয়ন। এই সাফল্যে পিএম3 কেভিএস শিলচরের প্রিন্সিপাল কিশোর কুমার পান্ডে ও গেমস শিক্ষক অঙ্কুর দীক্ষিত খেলোয়াড়দের অভিনন্দন জানান। জেলা ক্রীড়া সংস্থা টেবিল টেনিস একাডেমির প্রশিক্ষক পার্থদেব ও শিবাশিস চক্রবর্তীও বিপ্রজিৎ দেবের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। শ্রীভূমিতে শুভ সূচনা কেজে বাজাজ শোরুমের। এবার আপনার স্বপ্নের বাজাজ মোটরসাইকেল কিনুন শিলচরের দামে শ্রীভূমিতেই। একই ছাদের নিচে সেলস, সার্ভিস, ফাইন্যান্স ও এক্সচেঞ্জের সকল সুবিধা নিয়ে শুরু হলো কেজে বাজাজ শ্রীভূমি ব্রাঞ্চ। গ্র্যান্ড ওপেনিং স্পেশাল অফার থাকছে প্রতিটি বাজাজ মোটরসাইকেলে 3000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 3 লিটার ফ্রি পেট্রোল, সম্পূর্ণ ফ্রি 2টি হেলমেট, নিশ্চিত আকর্ষণীয় উপহারের পাশাপাশি থাকছে যে কোনো পুরনো বাইক এক্সচেঞ্জের বিশেষ সুবিধা। আরও সুখবর, মাত্র অল্প ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল। সহজ ও আকর্ষণীয় ইএমআইয়ের সুবিধায় এখন স্বপ্নের বাইক কেনা আরও সহজ। তাহলে আর অপেক্ষা কেন? আজই চলে আসুন কেজে বাজাজ শ্রীভূমি ব্রাঞ্চে এবং নিজের পছন্দের বাজাজ মোটরসাইকেলটি বেছে নিন। কেজে বাজাজ, আপনার স্বপ্নের বাইকের বিশ্বস্ত ঠিকানা। মোবারকপুর জে পেট্রোল পাম্পের নিকটে, শিলচর রোড, শ্রীভূমি। যোগাযোগ 9111080401। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের
সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী, স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি,
চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিজেপি নেতা বিকাশ ধর হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীর কঠোর শাস্তির দাবিতে সরব হলো কংগ্রেস। শুক্রবার জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় দলটি। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, বিকাশ ধর হত্যাকাণ্ডে ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পাশাপাশি তদন্তে যদি আরও কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাকেও দ্রুত আটক করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে পরিচালনা করে দ্রুত বিচার ও অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এদিকে অভিযুক্তদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বাংলাদেশি হিসেবে উল্লেখ করার প্রসঙ্গে বিধায়ক জাকারিয়া আহমেদ বলেন, কোনো ব্যক্তি যদি সত্যিই বাংলাদেশি নাগরিক হয়ে অবৈধভাবে ভারতে বসবাস করেন তাহলে তাদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার দায়িত্ব সরকারের। তবে এই ক্ষেত্রে আইন অনুযায়ী যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের উপরও তিনি গুরুত্বারোপ করেন। কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করে নিহত বিকাশ ধরের পরিবারকে নিয়ে বিচার প্রদানের দাবি জানানো হয়েছে। কংগ্রেসের একটি প্রতিনিধি দল কিছুদিন আগে পাতারকান্দি সমষ্টির বাজারিছড়াতে বিকাশ ধর যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার বিরুদ্ধে আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরান্ডাম প্রদান করি এবং যারা দোষী ওদেরকে অতি সত্বর চার্জশিট জমা দিয়ে ওদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ওদেরকে সাজা দেওয়া হয় এবং দ্বিতীয়ত যারা নির্দোষ আছেন তাদেরকে যাতে হেরানি না করা হয় সেটা আমরা আজকে অনুরোধ করেছি ডিসি মহোদয়ের কাছে। দুই দল আমরা আজকে ডিস্ট্রিক্ট কমিশনার কাছে এসেছি যে পাথারকান্দি বাজারিছড়ায় যে ঘটনা হয়েছে আপনার বিকাশ ধর ওকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদের ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ওদের সাথে আর যদি কেউ যোগাযোগ থেকে থাকে তাহলে ওদেরকেও গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে অতি সত্বর ওদেরকে ফার্স্ট থেকে এনে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমার কথা হচ্ছে যে বিকাশ ধর যে দলেরই থাকুন না কেন এ ধরনের ঘটনা কেন ঘটবে? আজকে ওই দলের কর্মীর সাথে হয়েছে, কালকে আমার দলের কোনো কর্মীর সাথে হবে। এটা আমরা কোনো মতেই বরদাস্ত করব না। আমরা চাই যে দোষীদের অনতিবিলম্বে ফাঁসি দেওয়া হোক এবং যারা নিরপরাধ তাদেরকে যাতে কোনো হেনস্থা করা না হয়। তাদেরকে যদি হেনস্থা করা হয় সেটাও আমরা দেখে নেব। আমরা জেলা কমিশনের কাছে আমরা বলেছি, লিখিত আমরা দিয়েছি। তারপর কথা হচ্ছে যে আজকে দেখুন এই যে একটা ঘটনা হলো যে বিকাশ বাবুকে টেলিফোন করে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর 3-4 দিন পর ওনার ক্ষতবিক্ষত দেহ ওনার পরিবারের কাছে নিয়ে আসা হলো। এটা কেন, কী জন্য হয়েছে, এটা তদন্তক্রমে পূর্ণটা বের করতে হবে যে এটা কেন হয়েছে, কী জন্য ওনাকে হত্যা করা হলো, ওনার ঘুষ কী ছিল। তারই জন্য আমরা এখানে এসেছি। আমাদের যদিও কিছুদিন দেরি হয়েছে, 2-4 দিন দেরি হয়েছে, 15 আগস্ট ছিল, সবাই ব্যস্ত ছিলেন, আমাদের এমএলএরা গুয়াহাটিতে ছিলেন, তাই আমরা আজকে এখানে এসে দিয়েছি। তো আমরা চাইছি যে জেলা কমিশনার মহাশয় যে এটা বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। প্রবীণ নাগরিকদের আইনি অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে শিলচরে উদ্বোধন করা হলো লিগ্যাল সার্ভিসেস ক্লিনিক ফর সিনিয়র সিটিজেন্স। শনিবার শিলচরের উন্নয়ন ভবনে আয়োজিত অনুষ্ঠানে নালসায়ের লিগ্যাল সার্ভিসেস টু সিনিয়র সিটিজেন্স স্কিম 2016 এর আওতায় এই ক্লিনিকের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেল জেথানখুমা, যিনি অসম স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান। এছাড়া উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ও কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি পোর্টফোলিও জাজ বিচারপতি মনীষ চৌধুরী এবং বিচারপতি কৌশিক গোস্বামী। অনুষ্ঠানে বিচার বিভাগ ও জেলা প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বয়োজ্যেষ্ঠদের সম্মান আমাদের অভিযান বার্তাকে সামনে রেখে প্রবীণদের আইনি সহায়তা ও অধিকার সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠান শেষে 15 জন প্রবীণ নাগরিকের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। সেটা মনে হবেই, কারণ এরকম একটা প্রজেক্ট নেওয়া হয়েছে সরকারি স্তর, জুডিশিয়ারি স্তর থেকে। অনারেবল জাজেসরা এখানে আসছেন, ওপেন করলেন, আমরা অত্যন্ত আশাবাদী। আর আমি ব্যক্তিগতভাবে ভাবি যে আসলে যারা বয়স্ক হয়ে গেছেন তারা একটা ভীষণ মানসিক প্রবলেমে ভুগেন, কারণ এখনকার জেনারেশন যারা বিভিন্ন পর্যায়ে আছেন তারা দেখা যায় যে অনেক সময় ঠিক বয়সের মর্যাদাটা বুঝতে পারেন না। অনেক সময় একজন বয়স্ক লোক পাশ দিয়ে চলে গেলে ইগনোর করছেন, নেগলেক্ট করছেন, ওরা বুঝতে পারছেন না যে কি সম্মান দেওয়া যায়। বিভিন্ন স্তরে বিভিন্ন পজিশনে আছেন এমন মানুষেরাও, কি পুরুষ কি নারী, তারাও দেখা যায় অনেক সময় বয়স্ক লোককে অবহেলার চোখে দেখেন, এবং যারা একটু কম বয়সে আছে এরা চট করে এসে হয়তো জায়গাটা করে নিল, তার কথাটা বলে চলে গেল। কিন্তু সেই যে বৃদ্ধ বা বৃদ্ধা বা বয়স্ক মহিলা জীবনে যিনি অনেক সম্মান পেয়েছেন, তার হয়তো বয়সের জন্যই একমাত্র সেভাবে নিজে দৌড়ঝাঁপ করতে পারছেন না। আমি খুশি, কিন্তু কতটুকু ইমপ্লিমেন্টেশন হবে, শেষ পর্যন্ত কতটুকু আমরা প্রবীণারা পাবো সেটা বিষয়েও তো সন্দেহ আছে। তবে আজকে একটা দারুণ অভাবনীয় একটা দিন সাক্ষী থাকলাম। এমন কথা কখনো শুনিনি, প্রবীণাদের নিয়ে সমাজ যে এত সচেতন। এটা আমরা চাই সামাজিক চেতনা জেগে উঠুক সবার মধ্যে। এখন আমার বয়স 82 বছর। এই দীর্ঘ পথ পরিক্রমা করে এসেও এমন সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে কোনো ক্লিনিকের যাত্রা সাক্ষী আমি হইনি, সত্যি কথা বলতে কি। তাই আমার যেটা মনে হলো যে সামাজিক কল্যাণ, সামাজিক মঙ্গল, সমাজের মধ্যে একটা ভালোবাসা এবং সামাজিক সমন্বয়, সামাজিক প্রগতির উত্তরণের সিঁড়ি এগুলো। এই সিঁড়িগুলো যদি ঠিকঠাক সমাজে চলতে থাকে, সমাজে উন্নতি আসবেই আসবে। হিমন্ত যেটা উনি দিয়েছেন সমস্ত অফিসে, ব্যাংকে, আদালতে, যে প্রবীণাদের সঙ্গে প্রবীণাদের সঙ্গে সবাই যেন ভালো ব্যবহার করে। অ্যান্ড মেনটেন্যান্স অফিসার, এখানে সাপোজ কোনো সন্তান যদি কোনো পিতৃকে বা মাতৃকে মেনটেন না করে, খাওয়া দাওয়া না দেয়, অ্যাবান্ডন করে দেয়, তখন এই গার্জিয়ান, এই মা বাবা যদি এসে এই মেনটেন্যান্স ট্রাইব্যুনালে এসে যদি জানায় যে আজকে আমার ছেলে এই করছে, আমার মেয়ে এই করছে, বা আমার আত্মীয় এই করছে, আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, আমাকে অ্যাবান্ডন করে দিয়েছে রাস্তাতে, তখন কি হবে, এই ট্রাইব্যুনালে ওনার কমপ্লেনটা রেজিস্টার হবে। রেজিস্টার হওয়ার পর সেখানে কোনো উকিলের দরকার নেই, কোনো কোর্ট ফিজের দরকার নেই, ভেরি সিম্পল ওয়ে। তখন এই কোর্ট এসডিও সিভিলের সেটা দায়িত্ব হলো উনি ওনাকে বিচার করে দেবেন, সেটা বিচার করে দেবেন এবং ন্যায্য মেনটেন্যান্স উনি প্রদান করবেন। আজকে থেকে এই মাসেই 4 আগস্টে সুপ্রিম কোর্টে মেনটেন্যান্স ট্রাইব্যুনালে, এই মেনটেন্যান্স ট্রাইব্যুনালে একজন ছেলে আর ছেলের স্ত্রীকে ঘর থেকে উচ্ছেদ করার জন্য অর্ডার করেছে। কেন করেছে অর্ডার? যে এই ছেলের বউ ওরা ওদের বাবাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আর বাবার জমিতে ওরা থাকছে। শর্মা বার্তাজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।